পাপা তুমি পতা, তুমি আইটেম নাওনি। হুমুর কথায় ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগে উঠে দাঁড়ালো। ওহি বেশ বিরক্ত কণ্ঠে বলল, অদ্ভুত তো, বাচ্চাটা কি আদরে, ওকে ধমক দিতে বুকে বাঁধে না আপনার? কি পাষাণ! ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব আদর করব সেটা আমার ব্যাপার, আপনি কি এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায়? কি আজব! আর আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? কি আমি ঝগড়া করছি? পাজি লোক, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে, তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার দুটো নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। ও মুচকি হেসে বলল, নেন ভদ্র নারী, আইসক্রিমের দাম। আকস্মিক ঘটনায় ওহি হাঁ হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো। দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বলবে না? আপা, চিত্রা কিছু বলে না তোমার ছেলেটাকে? এত বেয়াদব ছেলে। চিত্রা হাঁ করে থাকা মুখটা বন্ধ করলো, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও বলছি। কথাটা বলেই ছেলেটার পিছনে ছুটল চিত্রা। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমুর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়েই দাঁড়ালো ভদ্রলোক। চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট দুয়েকের মাঝে ফিরে এলো হাতে আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি। লোকটা নিজে অবাক, সাথে ওই চাঁদনি ওরাও। চিত্রা আইসক্রিমের বাটিটা নিয়ে লোকটার হাতে ধরিয়ে দিল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাইয়া, এটাও হুমুর জন্য, ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দেন। ছেলেটা সহ উপস্থিত সকলে অবাক, বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চস্বরে বলল, কি? এবার 3000 টাকা দেন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2000 টাকা। আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে দেবেন 3000 টাকা। দেন ভাইয়া এবার। চিত্রার কথায় তাজ্জব বনে গেল সবাই। মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল ফিক করে, প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল। গুড। আকাশে আলো আধারের মিশেলে মুগ্ধ একটা রং সৃষ্টি করেছে, কারণ সময়টা ঠিক সন্ধ্যা। সন্ধ্যাবেলাটা এক একজনের কাছে এক একভাবে পরিচিত। কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে, কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময়। সারাদিন ব্যস্ততা শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে এক আকাশ সমান বিরতি দেয়। কারো কাছে প্রেমের গদ্য হলো সন্ধ্যা। আকাশে যেন প্রেমিকার মুখ ভাসে, কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানেই কেবল বিষণ্ণতা। এই সময়টা তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবাসে, খুব বাজেভাবে ঠকেছে। যে মানুষটার সাথে তার ঘর করার কথা ছিল সেই মানুষটার সাথে ঘর করছে অন্য কেউ। যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে সেই মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে। যাকে ছাড়া চাঁদনির চলবেই না ভেবেছিল, তাকে ছাড়াই চাঁদনি বেঁচে আছে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। চারিদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে। চাঁদনির বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে, ঠিক চাঁদনির মতন। এক ফোঁটা আলো নেই। চাঁদনি বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন সে এই সময়টা অফিসেই থাকে, একটা নামকরা প্রাইভেট অফিসে উচ্চ পদে কর্মরত সে। পড়াশোনা শেষ হওয়ার পরপরই সে চাকরিতে জয়েন করে। ভালো ছাত্রী বিধায় চাকরির এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাছাড়া বাবা চাচার নাম ডাকও ভূমিকা পালন করেছে বলা যায়। আজ চাঁদনি অফিস যায়নি, তার মায়ের জন্যেই যেতে পারেনি বলা যায়। আজকে তাদের বাড়ি মেহমান আসবে। শাহাদাত এবং তার নতুন বধূসহ তাদের পরিবারের সবাইকে সওদাগর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে আজ। ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভেতরে, সেই সুবাদে এই আয়োজন। খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হলো না তার আগে তার মা রোজা সওদাগর ব্যস্ত পায়ে ছুটে এলেন মেয়ের ঘরে। পুরো ঘর আধার দেখে খানিকটা চেঁচিয়ে বললেন, কি ব্যাপার চাঁদ, তুই ঘরে লাইট জ্বালাসনি কেন? চাঁদনি উত্তর দিল না। তা দেখে ভদ্রমহিলা আরেকটু বিরক্ত হলো। আধার হাতরে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরের লাইট জ্বালিয়ে দিলেন। ঘরের সাথে লাগোয়া বারান্দা, এমনকি বিছানার সাইডের ছোট লাইট অব্দি জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকারে ছিল বিধায় হঠাৎ আলোটা চাঁদনির চোখে গিয়ে বিঁধল। সে বিরক্ত কণ্ঠে বলল,
মা জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি, হ্যাঁ আমি জ্বালাচ্ছি। তোরা আমার রক্ত মাংস চিবিয়ে খাচ্ছিস না? তোদের সংসারে পড়ে আমার জীবনটা শেষ। উফ মা, বিরক্ত করো না। মেয়ের মনের অবস্থা বুঝলো না রোজা সওদাগর, বরং কিছুটা চেঁচিয়েই বলে উঠলেন, তোরে কি বিরক্ত করছে? বিয়ের বয়সী একটা মেয়ে এখনো বাপের ঘাড়ে বসে আছে, কেউ কিছু বলে না তাই মাথা কিনে নিয়েছিস? আমি বলি তাই আমাকে সহ্য হয় না, তাই না? চাঁদনি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। গত কয়েকটা দিন যাবৎ হাসি খুশি মেয়েটা নেতিয়ে গিয়েছে, চোখের নিচে পড়েছে কালো প্রলেপ। হাঁটুর বয়সী মেয়েটা বুঝতে পারছে তার আপা ভালো নেই, অথচ তার মা কি সুন্দর আরো ভেঙে দিল। বাবা মাগুলো মাঝে মাঝে এতটা অবুঝ হয় কেন? তারা কি একটু সন্তানকে সঠিক সময়ে বুঝলে খুব ক্ষতি হয়ে যেত? চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে, কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। মুহূর্তেই তার শুকনো চৌচির হয়ে থাকা চোখগুলো অশ্রুতে টলমল করে উঠল। অথচ রোজা সওদাগর নিজের মতন কথা শুনিয়ে যাচ্ছেন আর পড়ার টেবিলটা গুছাচ্ছেন। মায়ের এত হইচই চিৎকার চেঁচামেচির মাঝেই চাঁদনি কোমল অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি আম্মু? আমাকে কি আর বয়ে বেড়ানো যাচ্ছে না? রোজা সওদাগর থেমে গেলেন, আর চোখে তাকালেন মেয়ের দিকে। মায়ের কঠিন মন বোধহয় কিছুটা নরম হলো। সে আর চেঁচামেচি করলেন না, তবে ধীর কণ্ঠে বললেন, আমাদের তুই একটা সন্তান, আমাদের কি ইচ্ছে করে না তোকে বিয়ে দিব, তোর সংসার দেখব? বিয়ে করলেই সবাই সুখী হয় আম্মু। কই, ছোট মা তো বিয়ে করলো চাচুকে, তাকে তো সুখী হতে দেখলাম না। চাঁদ, মুখ সামলে কথা বল, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। চাঁদনি হাসলো কিন্তু উত্তর দিল না। রোজা সওদাগর বাইরে যেতে যেতে তাড়া দিয়ে বললেন, এইসব কাপড় চোপড় বদলে শাড়ি পর, মেহমান আসবে, সেখানে একটা মানানসই পোশাক দরকার। তোর বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তুই ঘরে পড়ে পড়ে কেবল বেয়াদবি করে যা, আর কি করবি? কথা শেষ করে রোজা সওদাগর আবারও চঞ্চল পায়ে চলে গেলেন। চাঁদনি তার মায়ের যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। মুখে ফুটে আছে চরম তাচ্ছিল্যের হাসি। ভেতর থেকে অন্তর আত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে, আমায় একটু বুঝলে না কেন আম্মু? আমায় একটু বাঁচতে দিচ্ছ না কেন? আমার যে বাঁচতে ইচ্ছা করছে, আমার সাহায্য করো তোমরা, আর ভেঙে দিও না। কিন্তু মেয়ের আর্তনাদ মা অবধি পৌঁছালো না। হয়তো কুড়িতে বুড়ি প্রবাদ বাক্য বিশ্বাস করা সমাজ কুড়ির পর আর মেয়েদের মন বলতে কিছু থাকে তা ভুলে যায়। মেয়ে তখন অযত্নের এক শোপিস হয়ে ঘরের কোনায় পড়ে থাকে, যে শোপিসের কোনো দরকার নেই, অথচ বাবা মা দয়া করে পালেন। চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে। বাইরে তখন অতিথি গমগম করছে। চিত্রা তার প্রিয় বান্ধবী ছাড়া বাড়ির একটা অনুষ্ঠানেও থাকে না। বনফুলকে তার চাই। অন্যান্য দিন হলে চিত্রার মনে উচ্ছ্বাস থাকতো, মেহমান এসেছে আর পড়া লাগবে না, সে ভেবে খুশি থাকতো। কিন্তু আজ ব্যাপারটা উল্টো। আজ তার মেহমানের সামনে যেতে মন চাচ্ছে না। শাহাদাত লোকটাকে তার দু চোখে সহ্য হয় না। এত বিরক্তকর মানুষ তার জীবনে আর একটাও দেখেনি সে। অন্যদিকে বনফুল মেয়েটা চঞ্চল পায় এধার ওধার হাঁটাহাঁটি করছে। মেয়েটা চিত্রার মতন চঞ্চল না, কিছুটা সহজ সরল আর বোকা বোকা ধরনের। শরীরের রংটা একটু চাপা, রোগাশোকা শরীর, কোকড়া চুল, কিছুটা ভাইয়ের মতনই। কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারায় কোনো মিল নেই। এমনকি বাহার ভাইয়ের সাথে তার মায়ের চেহারারও মিল নেই, না আচরণে মিল আছে। একদম বিপরীতধর্মী সে রাগী গম্ভীর, অথচ বনফুল কখনো রাগ করে না, অভিমান করে না। চিত্রাই যেন তার সর্বে সর্বা। কিন্তু আজ মেয়েটা একটু উত্তেজিত, কিছু একটা কারণে প্রচন্ড উতলা হয়ে আছে। চিত্রা হয়তো জানে সে কারণ, তাই তো মিটমিটিয়ে হাসছে। বনফুল বোকা বোকা চোখে তাকালো চিত্রার দিকে, কপাল কুঁচকে বলল, কিরে চিতাবাঘ, হাসছিস কেন? চিত্রা গলা পরিষ্কার করার মতন শব্দ করলো, কিছুটা গম্ভীর গম্ভীর ভাব ধরে বলল, বনফুল, একটা কাজ করে দিবি আমার? কি কাজ বল, আমি এখনই করে দেব। ঘর ঝাড়ে দেব? বনফুলের কথায় চিত্রা নিজেই নিজের কপাল চাপড় মারল, দাঁত কিরমির করে বলল, ধরে থাবড়া দিব তোরে। ঘরের কাজ করতে আসিস নাকি এখানে? তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া। তুহিন নামটা শুনতেই বনফুলের কোমল চিত্ত চঞ্চল হয়ে গেল। হৃৎপিণ্ড আকস্মিক তার কম্পন বাড়িয়ে দিল। মেয়েটার কাঁপাকাঁপিও শুরু হলো। আমতা আমতা করে বলল, কেন? ভাইয়া মাত্র অফিস থেকে এসছে, হয়তো গিয়ে বলবি আমার ঘরে আসতে, আমরা সবাই মিলে আড্ডা দিব, যা। বনফুল ভীতু ভীতু কণ্ঠে বলল, তুই যা চিতাবাঘ, আমি যাব না। কি? তুই এই আমাকে ভালোবাসিস?
এত ছোট একটা কাজও করে দিতে পারবি না? বোকা মেয়েটা চিত্রার কৌশল বুঝলো না। বান্ধবী কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বলল, রাগ করিস না চিতাবাঘ, আমি যাচ্ছি এক্ষুনি, তবুও তুই রাগিস না। যা। চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপেই গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বনফুলও ছুটে গেল সাথে সাথে। বনফুল বেরিয়ে যেতেই চিত্রা হেসে উঠল। মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে ওঠে না। আবার এই ভাইয়ের জন্যই রাত 7টা বাজে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে। কখন তুহিন নামক লোকটা আসবে আর বনফুল তা দেখে চোখ জোড়াবে। চিত্রার ভাবনার মাঝেই হৈ হৈ করে ঘরে প্রবেশ করলো মৃন্ময়। তার পিছে পিছে চাঁদনি ওহিও হাজির হলো। চিত্রা হা হয়ে মৃন্ময়ের দিকে তাকাতেই ছেলেটা মিষ্টি হাসি দিল। মিষ্টি করে বলল, ওহে প্রিয় চিতই পিঠা, তোমারে না দেখিয়া পায়া মোর মন আনচান আনচান করছিল, তাই তোমার বোনদের সহিত চলে এলাম তোমাকে দেখতে। চিত্রা মৃন্ময়ের মতন ভঙ্গিমা করে বলল, ওহে আমার মৃগীরোগী ওরফে মৃন্ময় ভাইয়া, তোমায় দেখিয়া মোর হৃদয় স্থলাৎ করিয়া উঠিল। দুজনেই দুজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল। চাঁদনিও কিঞ্চিত হাসলো। কেবল মুখ গোমরা করে চিত্রার পড়ার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসলো ওহি। কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, এই মৃন্ময় ভাইয়াটা আমার একটু পড়তে দিল না, চেরিকে দিয়ে এমন ভাড়া পাঠালো। আমি তো ভাবলাম কি না কি বলবে। বিন্দাসাগরের জুতা। ওহি বেগম, এত পরে আপনি কি বিন্দারের হতে চান? মৃন্ময়ের কথা হেসে দিল চিত্রা ও চাঁদনি। ওহি মুখ ফুলিয়ে ফেললো তা দেখে। চিত্রা এবার চাঁদনি আপার দিকে তাকালো। মানুষটা কি সুন্দর সাদা শাড়ি পরেছে, কোনো প্রসাধনী ব্যবহার করা ছাড়াও মেয়েটা কি সুন্দর চাঁদের ন্যায় জলজল করছে, অথচ এমন একটা মেয়েকে ফিরিয়ে দিয়েছে কোনো পুরুষ। কি বোকা সে। তন্মধ্যে তাদের ঘরে উপস্থিত হলো শাহাদাত এবং তার নতুন বউ। রোজা সওদাগরী নিয়ে এসেছেন তাদের। এসে ধমকে সবার উদ্দেশ্যে বললেন, ওরা ওখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস, ওদের ডাকবি না? অতঃপর শাহাদাতের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলল, বাবা, আম্মু, তোমরা বসো এখানে, ওদের সাথে আড্ডা দাও, আমি শরবত পাঠাচ্ছি। মহিলা আবার ব্যস্ত পায়ে চলে গেল সেখান থেকে। চাঁদনি ছোট্ট একটা হতাশার শ্বাস ফেলল। তার মা না জেনেই তার ভেতর কেমন ক্ষত করে ফেলেছে। মৃন্ময় ছুটে গেল নতুন বউয়ের দিকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এটা আমাদের ঘরের বউ, কিউট না? ও নীলা সবে এসএসসি দিয়েছে। আমার অনেক ছোট অবশ্য, তবে বেশ আদুরে, তাই না? ওহি মাথা দুলালো, কিন্তু চিত্রা দাঁড়িয়ে রইল শক্ত মুখে। চাঁদনি খাটে বসেছিল। মিষ্টি হেসে মৃন্ময়ের উত্তরে বলল, হ্যাঁ, ভীষণ সুন্দর। না হয় আমিও তো বলি, তোমার ভাই এমন পাগল হলো কেন? বিদেশ থেকে এসে 1 সপ্তাহে বিয়ে করে নিল, অল্প বয়সী পুতুল বউ। চাঁদনির কথায় শাহাদাত মাথা নিচু করে রাখলেও নীলা মেয়েটা সুন্দর একটা হাসি উপহার দিল। মৃন্ময় মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাইয়ার ছোট বউ ভাল লাগে, আর আমার সিনিয়র বউ কেমন একটা অ্যাডভেঞ্চার ভাব থাকে না? তোমার কপালে বউ জুটবে। কথাটা বলে চিত্রা ভেঞ্চি কাটলো। চাঁদনি সেদিকে ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে। অল্প বয়সী একটা মেয়ে, সদ্য ফোটা পুষ্পের ন্যায়। সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে, প্রেম ভুলেছে, সাথে ভুলেছে প্রেমিকা। চাঁদনির সাথে শাহাদাতের যখন প্রেম শুরু হয় তখন চাঁদনিও সদ্য যুবতী নীলার চেয়েও বোধহয় সুন্দর তার রূপ। শাহাদাতের সাথে এক ক্লাসে পড়তো। শাহাদাত মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। এরপর সেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকা ছেলেটার প্রেমে যে সে পড়ল, দুনিয়ার আর কোনো ছেলেকে আর ভালোই লাগলো না। অথচ সেই রূপ আজ কিছুটা চাপা পড়েছে। তাই প্রেমিকের প্রেমও হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বয়সের এই সরল নামটা যেই প্রেমিকের জন্য পার করলো, সেই প্রেমিকই আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে। আহা প্রেমিক, আহা জীবন। চাঁদনির ভাবনা ভাঙলো মৃন্ময় আর চিত্রা তুমুল ঝগড়ায়। এটা নতুন কিছু না, ছেলেটা সবার সাথেই এমন লেগে থাকে। চাঁদনি বসা থেকে উঠে এসে নীলার হাত ধরল। মিষ্টি হেসে বলল, এসে নীলা বসবে, এসো। সব জায়গা কি সবসময় সবার থাকে? কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। নীলার কথার বিপরীতে বাহার তার গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতেই ঘরে প্রবেশ করলো। সওদাগর বাড়ির সবচেয়ে দক্ষিণ দিকের রুমটায় নীল রঙে নিভু নিভু একটা বাতি জ্বলছে। লো ভলিউমে রবীন্দ্রসঙ্গীত আমারও পরাণে যাহা চায় বাজছে। ফ্যানের নিঃশব্দ বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো। বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ। আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল। এটা বাড়ির বড় ছেলে তুহিনের রুম। সবচেয়ে ভদ্র ছেলে সে, অথচ তাকে দেখলেই বুক কাঁপে বনফুলের। কেন কাঁপে সে জানে না। হৃৎপিণ্ডটা তার কম্পন বাড়িয়ে দেয়। মনে হয় এই বুঝি শ্বাস বন্ধ হয়ে এলো। এ কেমন মরণ মরণ অসুখ।
তবে বনফুল এই মরণ মরণ অসুখটা ভালোবাসে। লোকটা যে তার ভীষণ প্রিয়। বনফুলের ভাবনার মাঝে বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন। ভিজে শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা, লাল হয়ে আছে নাকটা, মাথা থেকে শিশির বিন্দুর ন্যায় জলের ফোঁটা পড়ছে। বনফুলকে নিজের ঘরে দেখে হাসলো তুহিন, মিষ্টি কণ্ঠে শুধালো, আরে বনফুল যে, তা এ ঘরে যে কোনো দরকার? মেয়েটা মাথা তুলে তাকালো না, মেঝেতে দৃষ্টি রেখেই বলল, তোমাকে চিতাবাঘ ডাকছে, সবাই একসাথে আড্ডা দিবে। ও তাই নাকি? আচ্ছা যাচ্ছি। কাকুমার পড়া কেমন চলছে? ভালো ভাই। বনফুলের কথায় হাসলো তুহিন, ঠাট্টা করে বলল, হ্যাঁ আমি তো ভালো জানি। ওর পড়াশোনাটা কেমন চলছে? বনফুল অস্বস্তিতে আরেকটু মাথা নত করলো। তা দেখে তুহিন হো হো করে হেসে উঠল। লোকটা হাসলে কত সুন্দর লাগে, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকল না। চিত্রার রুম থেকে কেমন ধমক ভেসে এলো। বনফুল আর তুহিন দুজন দুজনের দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চিত্রার রুমের দিকে। চিত্রার রুমের দরজায় এগিয়ে তুহিনের চক্ষু চড়ক গাছ। চিত্রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়াল হিসেবে বাহার দাঁড়িয়ে আছে। হইচয়ে পরিপূর্ণ রুমটা মুহূর্তেই নিশ্চুপতায় মগ্ন হলো। টিকটিক করে ঘড়ির কাঁটার শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প। বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে। চিত্রা তার পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটার গাল লাল হয়ে আছে, চোখে অশ্রুদের মাখামাখি। মৃন্ময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, আঙ্কেল, ও মজা করছিল, চর দেওয়ার মতন। মৃন্ময়ের কথা শেষ করার আগেই শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে। দাঁত কিরমির করে বললেন, শাক দিয়ে মাছ ডাকার দরকার নেমে নয়, আমি নিজের চোখে দেখছি সবটা। নুরুল সওদাগরের রাগী কণ্ঠ পরিস্থিতি আরো বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত একজনের মুখে হাসি ফুটে রইল। অগোছালো সেই লোকটা হাসে কম, আর যতটুকু হাসে তা ভুল জায়গায়, তবে সঠিক হাসি। এখনো তাই হলো। হাসতে হাসতে সে কিছুটা হেয়ালি করে বলল, সমস্যাটা তো এখানেই স্যার। আপনারা নিজ চোখে যা দেখেন তা দেখে বিচার করতে উঠে পড়ে লেগে যান। চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না। নুরুল সওদাগর বোধহয় আরেকটু রাগলেন, রুক্ষ কণ্ঠে বললেন, তোমাকে নাক গলাতে বলা হয়নি এখানে, সো সেট আপ। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ কিছু করতে বললে এরপর আমি সেটা করব? নুরুল সওদাগর আরেকটু রাগলেন। হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলেই হাতটা ধরে ফেলল বাহার। বেশ গাছাড়া ভাব নিয়ে বলল, হ্যাঁ স্যার, এত নিজের মন মতো নাচাবেন না তো। আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু বাহার যেখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সেখানে ক্ষমতা দেখানো নেহাতেই বোকামি। ক্ষমতা দেখাবো আমি? কি করবে তুমি, কি করবে? হ্যাঁ, কথাটা বলেই বাহারের দিকে তেড়ে গেলেন নুরুল সওদাগর, কিন্তু বেশি কিছু করতে পারলেন না। তার আগে তুহিন এসে পড়ল। বেশ শান্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আপনি সিন ক্রিয়েট করতে ভালো জানেন, সেটা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে বাইরের মানুষের সাথে ঘরের মেয়ের অপমান করার কোনো দরকারই নেই। নুরুল সওদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে, কিন্তু পুরোপুরি থেমে গেলেন না। সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন, তোমার বোন কি করছে জানো? আমি দরজার সামনে এসে শুনি সে হিংস্র চোখে সাদাতের দিকে তাকিয়ে মৃন্ময়কে বলছে, এমন ব্রিলিয়েন্টের দাঁড় নাকি সে দাঁড়া না, সাদাত নাকি মানুষ ভালো না। বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে? বাবার কথায় ভ্রু কুচকাল তুহিন। বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠে বলল, আমার চিতাবাঘ, ওই তো এসব এমনি এমনি বলা না, এই জন্য বলেছে যেমন। তুহিন, তুমি আশ করা দিচ্ছ ওকে? ঘরের মানুষ বাইরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করা খেলায় মেতেছো দেখি। বাবার ভরাট কণ্ঠের বিপরীতে তুহিন তীক্ষ্ণ স্বরে জবাব দিল, যিনি যে অপদস্থ হতে চায় তাকে তো সেটাই করা হবে। শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বলল। ওহি ভীত ভীত চোখে একবার নুরুল সওদাগরের দিকে তাকালো, অতঃপর ঢোক গিলে বলতে লাগলো, সবাই কথা বলছিল। বাহার ভাইও এসেছিল চিত্রাকে পড়াতে। এর মাঝেই চাঁদাপা নীলা ভাবিকে বলল, নীলা, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, লাল টকটকে। নতুন বিয়ে হয়েছে, শাড়ি দেখলেই বোঝা যাবে। তখন মৃন্ময় ভাইয়া ফোড়ন কেটে আপাকে বললেন, ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে, তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা ধবধবে একটা শাড়ি পরেছেন বুড়িদের মতো? বাহার ভাই আবার মৃন্ময় ভাইয়ার কথার পিঠে বলেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছেই বলে পড়েছে। কোথায় সৃষ্টি তো কোথায় ধ্বংস, কারো গায়ে সৃষ্টির মেলা বা কারো গায়ে ধ্বংসের খেলা। এরপর আরেকটু কথা কাটাকাটি হয়। মজার ছলেই তখন চিত্রা রেগে গিয়ে মৃন্ময় ভাইয়াকে বলে, তোমার কপালে বউ জুটলে তো। শাহাদাত ভাইয়ার কোনো যোগ্যতা নেই ভালো মানুষ হওয়ার। আপার সাথে তার তুলনা চলে না। এমন ব্রিলিয়ান্টের কথায় আগুন, যদি সে মানুষই না হতে পারে।
আরও অনেক কিছু বলে। এর মাঝেই মেজো বাবা এসে পড়ে এবং চিত্রাকে ধরে চড় মেরে বসে। তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করলো। মেয়েটা লজ্জায় অপমানে যে একেবারে মূর্ছা গেছে তা বোঝাই যাচ্ছে। তার আরেকটু দূরে চাঁদনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মৃন্ময়েরও মাথা নত করা, সাথে শাহাদাত আর নীলাও স্তব্ধ। তুহিন সবসময়ই বুদ্ধিমান ছেলে। বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও শাহাদাত ভাইয়া আর ভাবি কিছু মনে করবেন নয়, আমার পরিবারের সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী। সে আর কথা বাড়ালো না, বরং বেশ গম্ভীর স্বরে শাহাদাতের উদ্দেশ্যে বলল, কিছু মনে করবেন না আব্বু, আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে, নিজেকে সুস্থ করুন। আর ভাই ভাই, আব্বু ভাই ক্ষমা চাচ্ছি আমি, আমার বোনকে রক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। অতঃপর সে বাবার দিকে তাকিয়ে বলল। বাহারের ঠোঁটে তখনও বাকি হাসি। শার্টের কলারটা সে পিছে ঠেলতে ঠেলতে বলল, মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হয়ে যায় না স্যার, অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে। হাস্যকর, সারা পৃথিবীতে এসব এত হাস্যকর কেন? টাকাই সব, টাকাই রব। বাহার আর দাঁড়ালো না। অলস পায়ে ঘরে এলেও বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা। ভাব এমন কোনো একটা রাজকার্য করতে যেন যাচ্ছে। নুরুল সওদাগর সেখানে তাকিয়ে দাঁত কিরমির করে ছোট কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে। অতঃপর বেরিয়ে গেলেন সেও। তুহিন শাহাদাত আর নীলাকে নিয়ে গেল। ওহিও দ্রুত রুম ত্যাগ করলো। পুরো রুমে দাঁড়িয়ে রইল চিত্রা, মৃন্ময়, বনফুল আর চাঁদনি। মৃন্ময় আমতা আমতা করে চিত্রাকে বলল, আমার চিতই পিঠা রাগ করো না। চিত্রা অগ্নিদৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়ল। মৃন্ময়কে আর কিছু বলার সুযোগও দিল না। চিত্রার পেছন পেছন বনফুলও চলে গেল। চাঁদনি আগের জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটাও শব্দ করলো না। মৃন্ময়ের খারাপ লাগছে। মজা করতে গিয়ে হয়তো বাজে মজাই করেছে, না হয় পরিস্থিতি এত খারাপ হতো না। মৃন্ময় দুপা এগিয়ে এলো চাঁদনির দিকে, অপরাধীর ন্যায় বলল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবালা। সমস্যা নেই, ঠিক আছি আমি। আর চাঁদনি রাগ দেখালো না, ধমকালো না। মৃন্ময়ের অপরাধবোধ আরো বাড়ল। সে ক্ষীণস্বরে বলল, আপনাকে বুড়ি বলা উচিত হয়নি। বুড়িকে বুড়ি বলবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু মনে করিনি। তুমি সত্য বলার সাহস রাখো, সেটাই অনেক। কে বলেছে আপনি বুড়ি? আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের নিচে লুটিয়ে পড়বে, আর আপনি বলেন আপনি বুড়ি? চাঁদনি মুচকি হাসলো মৃন্ময়ের কথায়। ছেলেটার কোকড়া চুলগুলো আলগোছে এলোমেলো করে দিয়ে আদুরে স্বরে বলল, তোমার কথায় আমি কষ্ট পাইনি, তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছো, তাই নির্দ্বিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষদের মধ্যে একজন। আমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলেই হতো। আমার আশেপাশের মানুষগুলোকে? চাঁদনি জবাব দিল না। ধীর পায়ে চলে যেতে নিলে মৃন্ময়ের হেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের মানুষটা কি আমার ভাই? চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল। বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। ভ্রু কুচকে বলল, মানে? চাঁদের হাটে পাপের উৎসব, ভুল ছোঁয়ার অপরাধে প্রেমিক তবু ভালো থাকে, প্রেমিকাকে বাসে অবসাদে। মৃন্ময়ের চোখে মুখে দুষ্টু হাসি। চাঁদনি কেবল তাকিয়েই রইল। ছেলেটা কি বুঝাতে চাইল? গভীর রাত, চারিপাশ তুমুল নীরবতায় আচ্ছন্ন। ওহির ঘরে লাইটের আলো জ্বলজ্বল করছে। মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে অন্য আরেকজনের উপস্থিতি অনুভব করতেই ওহি মাথা তুলল। পাশ ফিরে তাকাতেই দেখলো অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ। ওহি তেমন পাত্তা দিল না, আগের ন্যায় বয়ে মুখ গুজলাও। তা দেখে গোপনে হতাশার শ্বাস ফেলল অবনী। দুধের গ্লাসটা ওহির টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখলো। সাথে সাথে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি। বিরক্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করছেন? দুধটা খেয়ে নাও ওহি। আপনাকে এত নাটক করতে হবে না, যান নিজের ঘরে গিয়ে ঘুমান। ওহির কণ্ঠে কেমন তিক্ততা। অবনীর চোখ টলমল করে উঠল, কিন্তু কণ্ঠ কোমল। নিবিড় কণ্ঠে বললেন, খেয়ে নাও দুধটা, আমি গ্লাসটা নিয়ে যাই। আপনার এসব আমার পছন্দ না, বারবার বলার পরও কি বোঝেন না? যত সব। ওহি, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার মা। অবনীর দৃঢ় কণ্ঠের বিনিময় ওহির তাচ্ছিল্য ভেসে এলো। হো হো করে হেসে বলল, মা। বাহার চিলেকোঠার ঘরে মাত্রই প্রবেশ করলো। ওদের ছাদটা অন্ধকার। ও ঘরে ঢুকেই ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল। ঘরের বাতি জ্বালালো। ঘড়ির কাঁটা গিয়ে থেমেছে 2-এর দিকে। তার মানে রাত 2টো বাজছে। বাহার নিজের খাটে বসলো। সারাদিন প্রচুর খাটাখাটনির পর সে ক্লান্ত। টি শার্ট নিয়ে চলে গেল গোসলে। এটা তার সবসময়ের স্বভাব, যখনই ফিরবে তখনই গোসল করবে। গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসলো সে।
চোখ জুড়ে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছা করছে না। তার ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত। বাহার তার বইয়ের টেবিলের পাশ থেকে গিটারটা তুলে নিল। মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে, এক প্রকার তৃপ্তি পায় সে। এই মহল্লাটা শান্তিপ্রিয়, কোনো হইচই তাদের পছন্দ না। বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায়ই কমপ্লেন করতো আগে, কিন্তু বাহার কারো কথায় পাত্তা দেয়নি। বরং কেউ তাকে বুঝাতে এলে সে বলে দেয়, যা তাকে সুখ দেয় সে তা করবেই। মানুষের তো স্বভাবই অন্যের সুখে বাধা দেওয়া। সেসব ভাবলে সুখী হওয়া যায় না। লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিলে আর সুখী হওয়া যায় না। ছাদের চওড়া রেলিংয়ে আরাম করে বসলো বাহার। কেবল একটা আঙ্গুল ছুঁয়ে দিল ওই গিটারে। ঠিক সেই মুহূর্তে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই খাবেন না? এমন রাতে মেয়েলি কণ্ঠ শুনে বাহারের ভীষণ রকমের চমকে যাওয়ার কথা, কিন্তু বাহার চমকালো না, বরং চোখ গিটারে রেখে পা ঝুলাতে ঝুলাতে বলল, এত রাতে এখানে কি? মেয়েলি অবয়বটা এগিয়ে এলো, ভাবুক স্বরে বলল, আপনি চমকালেন না কেন? এত রাতে এখানে কি? বাহারের একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা। কোমরে দুহাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্য খাবার এনেছি। ফিরিয়ে নিয়ে যাও। বাহার এখনো চিত্রার দিকে তাকালো না। চিত্রা ভীষণ বিরক্ত হলো। সিঁড়ির কাছটাতে কাঠের মোড়ায় ঢেকে রাখা প্লেটের খাবারটা নিয়ে এলো, বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি, আপনি তো গেলেন না পরে, আর তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিবে না? যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। আপনি খাবেন না? অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম। খাবো না বলেই তো বলেছি নিয়ে যেতে। আমরা পান্তা ভাতের পেট নিয়ে এসেছি, বিরিয়ানি সহ্য করতে পারবো না। যাও মেয়ে। চিত্রা ঠোঁট ফুলালো, অভিমান করলো। সেও তো খায়নি, লোকটা কি জানে সে কথা? একটাবার জিজ্ঞাসা করলে কি ক্ষতি হতো শুনি? বাহার এবার কণ্ঠ উঁচুতে তুললো, কিছুটা ধমকে স্বরে বলল, রাত বিরাতে এমন মানুষের বাড়িতে আসবে না। লোকে কি বলবে সেটা ভেবে বলছি না, আমার ভালো লাগে না তাই বলছি, যাও। চিত্রার তো কান্না এসে পড়লো। লোকটা পাষাণ, বড্ড পাষাণ, কিন্তু চিত্রা যে বড্ড কোমল সে তাও ক্ষীণ কণ্ঠে বলল, আপনি খাবেন কি তাহলে? বনফুল ভাত আর ডিম ভাজি রেখে গেছে, খেয়ে ফেলবো। তাও আমার আনা খাবার খাবেন না? এক কথা বারবার কেন বলছো? না এর কোনো সমর্থক শব্দ আছে? থাকলে সেটাও বলছি, আমি খাবো না, যাও। চিত্রা ভীষণ অভিমান করলো, খাবার হাতেই নেমে গেল দ্রুত। বাহার আকাশপানে তাকিয়ে গিটারে সুর তুলল, কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর, ছন্দ। বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো। মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিং এর দিকে। বাহার হাসলো, কোমল কণ্ঠে বলল, রঙ্গনা এমন মিষ্টি অসভ্য হয়ে এসেছে কেন আমার কাছে? পরে হারিয়ে গেলে আমার শূন্যতা থাকবে। সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কখনো পূরণ করা যাবে? শোনো মেয়ে, তুমি চাঁদ দেখেছো 10তলা বিল্ডিংয়ের শুয়ে, আর আমি চাঁদ দেখি চিলেকোঠা জানলার ফাঁকে। আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয়? তুমি যেই আকাশের চাঁদ, আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বহারা এক পথিক। আমাদের যে বড্ড তফাৎ, বড্ড পার্থক্য। রঙ্গনা, তুমি তোমার অবুঝ আবেগ সামলে নিও। তোমার প্রেমিক যে বাস্তবতার বেড়া করলে বড্ড বেশি পাষাণ, হৃদয়হীন। চিত্রা বিল্ডিং এর ভিতর ঢুকে পড়তে বাহার গলা ছেড়ে গান ধরল। সওদাগর বাড়ির হইচয়ে পরিপূর্ণ সকাল। বাহিরে কোমল আবহাওয়া, রান্নাঘরের মহিলাদের ব্যস্ত হাতে কাজকর্ম চলছে। খাবার টেবিলে বসে আছে বাড়ির বড় ছোট সকল সদস্য। মুনিয়া বেগম ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন। আজ সকালে খিচুড়ি রান্না করা হয়েছে। এই বাড়ির সাপ্তাহিক খাওয়া দাওয়ার একটা রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী আজ খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর খাঁটি ঘিয়ের আয়োজন হয়েছে। চিত্রা তাড়া দিল, পা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মা দ্রুত দাও খাবার, কলেজে দেরি হচ্ছে তো। মুনিয়া বেগমও ব্যস্ত হাতে সবাইকে খাবার দিতে দিতে বললেন, দিচ্ছি তো, দাঁড়া। এখন খাওয়ার জন্য দাঁড়াতে হবে। কথাটা বলেই ফিক করে হেসে দিল চিত্রা। মুনিয়া বেগম মুচকি এসে মেয়ের মাথায় পিছে চাপড় দিয়ে বললেন, বড় হচ্ছিস আর দুষ্টুমি বাড়ছে তোর, তাই না? আর কাজ কি ওর? খাবে দাবে আর বেল্লাফোনা করবে। নুরুল সওদাগর মুখ ঝামটা মেরে কথাটা বললেন। হাসি হাসি পরিবেশটা মুহূর্তেই গম্ভীর হলো। চাঁদনির বাবা কিছুটা রুক্ষ স্বরে ধমক দিয়ে বললেন, আহা নুরুল, এসব কেমন কথা তোর? মুখের ভাষা ঠিক কর। নুরুল সওদাগর আর কথা বললেন না, দমে গেল চিত্রাও। তুহিন বাবার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে আবারও খাবারে মনোযোগ দিল। রান্নাঘর থেকে তখনই ছুটে এলো অবনী বেগম। চেরির থালে ইলিশ মাছের ডিম তুলে দিলেন। ওহির সামনে নিয়ে রুটির থালাটা রাখলেন। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বললেন, দেরি হয়ে গেছে রুটি ভাজতে, খিচুড়ি খাওয়ার দরকার নেই তোমার। কাল এমনিতেই অনেক তেলের খাবার খেয়েছো, এখন রুটি আর অমলেটটা খেয়ে নাও।
ওহির নজর এতক্ষণ তার বইয়ে থাকলেও মায়ের কথায় সে মায়ের দিকে চোখ তুলে তাকালো। অতঃপর কোনো বাক্য ব্যয় না করে প্লেটটা সামনে থেকে সরিয়ে ফেলল এবং মুনিয়া বেগমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেজমা খিচুড়ি দাও তো, খিচুড়ি খাবো। মুনিয়া বেগম নিজের ছোট জায়ের দিকে একবার তাকালো। অবনী বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আহারে, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। এখন যদি খিচুড়ি খাও তবে জ্বালাপোড়া করবে, খাওয়া লাগবে না। ওই চোখ মুখ শক্ত করলো, কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল, আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দেবেন? আমার এতটা খারাপ দিন এসে পড়লো। অবনী বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় অপমানে ওনার চোখ টলমল করে উঠল। বাকি সবাই চুপ থাকলেও চুপ থাকলো না চিত্রা। সে কপাল কুঁচকে কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, এই ছোট আপা, তুমি সব সময় ছোট মায়ের সাথে এমন করবে না, ব্যবহার সুন্দর করো। তোমাকে কিছু বলছি আমি চিত্রা, তুমি নিজের কাজ করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না। অবশ্যই নাক গলাতে হবে। তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে। সমস্যা কি তোর? ওহির শক্ত ঝাড়ির বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি। ওহি টেবিল ছেড়ে ধপ করে উঠে গেল। একটা অসহ্য রকমের শব্দ করে বলল, উনি পুরো মানুষটাই আমার সমস্যা, আর আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে। উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমন করব। উনি নাটক বন্ধ করে দিলে আমারও সমস্যা শেষ। কথা শেষ করে ওহি নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে। সকলে সেখানে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেললেন নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো। সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে। প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো। চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকাল 4:30টার দিকে। চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে। বিরাট নামকরা এক কলেজে সে পড়ে। পড়াশোনায় কোনো কমতি রাখেনি বাবা। বাহার ভাইকে এত অপছন্দ করে, কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পড়ে বিধায় সেই অসহ্যকর ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। কলেজ থেকে বের হয়ে চিত্রা বড় রাস্তায় দাঁড়ালো। বড় রাস্তার মোড়ে চোখ যেতেই ভ্রু কুঁচকালো চিত্রা। অবাক কণ্ঠে নিজেই বলে উঠল, বনফুল। মরে থাকা মেয়েটা ওড়না দিয়ে মুখ চোখ আরো ভালোভাবে ঢেকে নিল, যা দেখে চিত্রার অবাক ভাব আবারও বাড়ল। সে কিছুটা হাঁক ছেড়েই ডাকলো, এই বনফুল, এই রে শোন। চিত্রার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে। সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল। চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে, কিন্তু ততক্ষণে রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। চিত্রা ভীষণ রকমের অবাক হয়ে আনমনে বলে উঠল, বনফুল তো এখানে কখনো আসেনি, চিনেও না, তবে মেয়েটা এখানে কি করছে? চিত্রার ভাবনার মাঝে আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশ আরেকটু আধার হয়ে উঠল, আর ঠিক কয়েক মিনিট পেরুতেই ঝপঝপ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্রকৃতির বক্ষ। শীতল করলো জনজীবন। সকলে ভিজে যাওয়ার ভয়ে ছুটাছুটি শুরু করলো, খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান। কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইল খোলা আকাশের নিচে। তার কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, ছোটাছুটি নেই। সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে, কিলকিল করে হেসে উঠছে আপন বেগে। আবার আকাশপানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। বয়সন্ধির বয়সী তো এমনই, ভীষণ আদুরে, ভীষণ চঞ্চল। সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তার থামার নাম করল না। কিছুক্ষণ পর পর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। প্রকৃতি কি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আবার সেকেন্ডেই সেই আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার। চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই। চারিপাশে বাড়িগুলোরও একই দশা। ধানমন্ডির মতো বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর, কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিধায় এই বিস্ময়কর কাজটা দেখা মিলল। চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌর বিদ্যুতের বাতি, যা খুবই হালকা আলো দিচ্ছে। সেই আলোতেই রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা। ওহি তার ঘরের ব্যাটারি সিস্টেমে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে, সে পড়তে পারলেই হলো। মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকে, কিন্তু এতটাও পড়ুয়া ছিল না। সেও হাসতো, একটু দুষ্টামি করতো, বৃষ্টি এলে ছুঁয়ে দিত। অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে, নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে। এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায়। বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়। ওহি বই আঁকড়েছে। চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায়। খোলামেলা বারান্দা হওয়ার অসুবিধায় বৃষ্টির ছাট ছুঁয়ে দিচ্ছে চাঁদনির শরীর। চারিপাশ এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে। গভীর ধ্যান তার আকাশপানে চোখে ভেসে উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো। শাহাদাত ছেলেটা খারাপ না, বরং একটু বেশি ভালো বলা যায়। চাঁদনিকে সে অনেক ভালোবেসেছিল, কিন্তু সবসময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই। বিধায় এখন সে ভালোবাসা ফুরিয়েছে। সেজন্য এই লোকটাকে একেবারে খারাপ বলা যায় না। যে এককালে আমাদের ভালোবাসত তাকে চিরদিন
আমাদের ভালোবাসায় রাখা উচিত কৃতজ্ঞতা স্বরূপ। পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব। বাড়ির পাশে মধুমতি প্রবালো হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগিয়া প্রাণে দিল জ্বালারে। ইন্দুবালা নাকি ঘ্রাণটা ভীষণ চেনা চেনা কেন লাগছে? হ্যাঁ, চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের স্বর শুনে, কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার 1 সেকেন্ডও ব্যয় করতে হয়নি। চেনার সাথে সাথে সে ভ্রু কুচকালো, চোখ বড় বড় করে বলল, মৃন্ময়। পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো। কিছুটা ঠাট্টা করেই ছেলেটা বলল, আমার শরীর থেকেও কি পরিচিত সেই সুঘ্রাণটা বের হয় ইন্দুবালা? যেই সুঘ্রাণ আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতিগুলো। চাঁদনির দৃষ্টি শুরু করলো, তীক্ষ্ণ স্বরে বলল, এত সুগ্রাণ টান আসছে না? তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এত সিনেম্যাটিক হয় কিভাবে মানুষ? সাধারণ জ্ঞানও দেখি তোমার নেই। সদাগর বাড়িতে সবাই এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলোও তাদের দিয়ে দিতে হয়েছে। কি আর করব বলুন? ঠাট্টা করো না মৃন্ময়। চাঁদনি তর্ক করলো না। পাশের বিল্ডিং এর অন্ধকারের গাম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে সে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে 32 পাটি দাঁত বের করে নিশ্চয়ই হাসছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে। ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে। ইস, মুখটা দেখতে পেলে ভালো লাগতো। ইন্দুবালা, হাঁটতে যাবেন? কি এমন বৃষ্টিতে কই যাব হাঁটতে? চলেন না, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। বৃষ্টির মাঝে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খেয়েছেন কখনো? চাঁদনি আনমনেই উত্তর দিল, না। তাহলে চলুন আজ খেয়ে আসি দুজনে। চাঁদনি কিছুক্ষণ ভেবে বলল, আসছি, দাঁড়াও। আমার চিতই পিঠাকে জিজ্ঞেস করিয়েন হাসবে কিনা। ওর জ্বর এসেছে মৃন্ময়, মেঝমা মনে হয় না যেতে দিবে। কি বলেন? আমার চিতল মাছের জ্বর এসেছে? আগে বলবেন না, চা খেয়ে ফেরার সময় দেখে যাব। এখন আপনি নামেন, আমিও নামছি। চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। কালো টি শার্টের উপরে একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একদিকে ঘরে টিমটিমে আলো, তার উপর সবাই যার যার মতন ব্যস্ত বিধায় চাঁদনিকে তেমন প্রশ্নের মুখেও পড়তে হলো না। অনায়াসে বেরিয়ে গেল। ধূপধাপ পায়ে নিচে নামতেই দেখলো মৃন্ময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিং এর দিকে তাকিয়ে। ঘর থেকে আকাশটা যতটা অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না, বেশ আলো আছে। যতটা আলো থাকলে মৃন্ময়ের সুন্দর হাসিটা দেখা যায়, ঠিক ততটা আলো। চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারের একটা ছাতা তার মাথার উপর মেলে ধরলো মৃন্ময়। চাঁদনি নিজের কপাল চাপড়ালো, কিছুটা আফসোসের স্বরেই বলল, আমি তো ছাতা আনতে ভুলে গেছি। আমি তো সেজন্যই এসেছি। তুমি কিভাবে বুঝলে আমি যে ছাতা আনতে ভুলে যাব? যেভাবে বুঝেছি আপনার আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ঠিক সেভাবেই এটা বুঝেছি। চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে। মৃন্ময় তখন হো হো করে হাসছে। আজকের দিনের ভেজা সবচেয়ে নজরকাড়া দৃশ্য বোধহয় এটা। এত স্নিগ্ধ, এত মুগ্ধ। ভাইজান, গিটারটা বাজাইবা না আইস? টং দোকানের ভেতর থাকা 8-9 বছরের দিনুর কথায় বাহার হাসলো। সে একটা টং দোকানে বসে সিগারেট টানছিল, পরিচিত দোকান। এখানেই সে প্রায় প্রতিদিন 2 থেকে 3 বার এসে আড্ডা দেয়। আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সে এখানে বসে মনের সুখে সিগারেট টানছিল। দিনু আবার বলল, গিটারটা বাজাইবা না ভাইজান? না রে দিনু, বাজাবো না। বৃষ্টির শব্দটা বেশ সুন্দর, গিটারের শব্দটা সুন্দর, গিটারের শব্দটাও সুন্দর, কিন্তু দুটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করবে না। তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি। এরপর একটাতেও শান্তি লাগবে না। এর চেয়ে ভালো একটাই শোন। দিনু বায়না ধরলো। টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল, বাজাও না ভাইজান, তোমার ওই যন্ত্রটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসলো। দিনুর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আচ্ছা তাই নাকি? তোর সুখ সুখ লাগে? কিন্তু কেন? জানি না গো, কিন্তু কি মিষ্টি লাগে শুনতে। আজ তুমি বাজাও আর আমি হাত তালি দেবো, কেমন? আচ্ছা দিস। কথাটা শেষ করেই বাহার গিটারে সুর তুলল, কণ্ঠে গান ধরল, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহারের গানের তালে তালে দিনু ছেলেটা হাততালি দিচ্ছে কি দারুণ উচ্ছ্বাসে, কিন্তু মুহূর্তে সে আনন্দে মাখামাখি আদুরে মুখটাকে পিষিয়ে দিল একটা দানবীয় ট্রাক। দিনু পথের বেশ কিনারেই হাততালি দিয়ে লাফাচ্ছিল। কোথা থেকে যেন এই ট্রাক হর্না বাজিয়ে সাই সাই করে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগে ছোট শরীরটাকে পিষে ফেললো এক লহমায়। বাহারের কণ্ঠের গান থেমে গেল, গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল বাহারের হাত। বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখলো, যে 8 বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন, বাবাকে চিকিৎসা করে সুস্থ করে ফেলার আশা। সব আজ রাস্তায় পিষে গেল। দরিদ্রের শখ যেভাবে ধুলোয় লুটায়, ঠিক সেভাবে। আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে, কড়া রোদ্দুরে নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকেলের আগ মুহূর্ত। ওই ভার্সিটি থেকে ফিরেছে বাসায়। ঘরের বাইরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ভ্রু কুচকে এলো ওহির। আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতোর হাট বসেছে কেন? কৌতূহলী হয়ে সে পা রাখল ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটা পরিচিত মুখমণ্ডল দেখে চমকে গেল ওহি। বিরাট বড়সড় একটা ধাক্কাও যে খেলো তা নির্দ্বিধায় আজ করা যায়। ওহিকে দেখে বৈঠকখানার আলোচনায় যেন বিরতি ঘোষণা করলো। মুহূর্তে রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন। ওহির গোলগাল ছোট মুখশ্রীতে হাত বুলিয়ে দিলেন, বেশ আদুরে হাত। আহ্লাদি কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস তো। ওহি জবাব দিল না। সামনে চশমা পরা সুন্দর নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন, কবে অত বড় হলি? আপনি যাওয়ার পরপরই। খোঁজ নেননি তো, তাই জানেন না। অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি জানেনই। ওহির কাটকাট উত্তরে সামনের ভদ্রমহিলা মনে হয় কিছুটা ভড়কে গেলেন। সরু চোখে সোফায় বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন। লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তন্মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, নাও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওহি অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলা গরনের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনা লাগছে। কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুব ভীতিগ্রস্ত তা তার হাবভাবে বোঝা যাচ্ছে। ওহি ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোছে নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করলো সেটা। যতক্ষণে শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। মেয়ের খাওয়া শেষ হতে এই গ্লাসটা নিয়ে আবারও চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগম রান্নাঘরে যেতেই ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। তার মাঝেই ভদ্রমহিলা পিছু ডাকলেন, তোমার সাথে কিছু কথা ছিল। ওহি বিরক্ত হলো, বেশ বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব। ভালো লাগলে ভালো, আর না লাগলে রাস্তা মাপুন। আপনাকে আমার সহ্য হচ্ছে না। কথাটা শেষ করে গটগট পায়ে ওই নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো। বিকট এক শব্দ হলো, যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিঞ্চিত ধারণাও দিয়ে দিল। ভদ্রমহিলা তাজ্জব বনে কতক্ষণ তাকিয়ে রইল সেই দিকে। চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা নিয়ে একটু ঘেটে ঘুটে দেখছে। মেয়েটাও পড়াশোনায় বেশ ভালো। চিত্রা অধৈর্য হয়ে একবার সিঁড়ি আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আঁচ করতে পেরেছে, কিন্তু তবুও ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো, কি রে চিতাবাঘ, এমন করছিস কেন? কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রা চোখ এড়ালো না। তবুও সে বুঝতে পারেনি, এমন একটা ভাব করে বলল, না রে, কোনো সমস্যা না। তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বনফুল আগ্রহী কণ্ঠে বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলেছিল তোকে যেন একটু যেতে বলি, দরকারি কথা আছে নাকি তোর সাথে। আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতেই কাঁপাকাঁপি শুরু মেয়েটার। কণ্ঠ খাদে নিয়ে বলল, কি কথা রে চিতাবাগ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের উপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে। আয়সী ভঙ্গিতে বসে অতঃপর বলল, জানি না তো, তুই গেলেই তো জানবি। তোর কথা আমি কিভাবে জানবো? অদ্ভুত। যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বনফুল দ্রুত উঠে দাঁড়ালো। বইটা বন্ধ করে ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। অস্ফুট স্বরে বলল, পাগলি মেয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে, প্রকৃতি আধার। চিত্রার চোখে ঘুম ভার ভার হয়ে আসছে। চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছে, তার ভেতর ভেতর তুমুল যুদ্ধ শুরু হলো। অতঃপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টেনে খোলার চেষ্টা করলো।
বার কয়েক চেষ্টায় সে সফল হলো। নিভু নিভু চোখের পাতা ঝাপটাতে ঝাপটাতে অস্পষ্টভাবে তার আশেপাশে দৃশ্য ফুটে উঠল চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝে একটা শীত শীত ভাব তাকে জেঁকে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকছে। চিত্রা নড়ে চড়ে বসলো, চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখলো প্রকৃতির বুকে গভীর রাত নেমে গিয়েছে। ততক্ষণে তার চোখ লেগেছে অনেকটা সময় হয়েছে বোধহয়। চিত্রা বাদিকে তাকাতেই তার শীত শীত লাগার উৎস উদ্ভাবন করতে পারল। বাহার ভাইয়ের ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা। জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া, এমনকি চিলেকোঠার ঘরেরও আলো জ্বলছে। চিত্রা ভ্রু কুচকালো। বাহার ভাই এসে পড়েছেন অথচ তাকে ডাকলো না কেন? গত 3-4 দিন যাবৎ পড়াতেও যাচ্ছেন না। বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো। হাঁটার শক্তি সঞ্চিত হতেই সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে। জানালার কাছটাতে এসে সে থামলো। ঘরের ভেতর কারো দেখা নেই। আলোটা জ্বালালো কে? ফ্যানটাও বা ছাড়লো কে? চিত্রা ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরে বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাঁধছিলেন। চিত্রাকে দেখেই মুচকি হাসলো, আদুরে কণ্ঠে বলল। চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, ও তুমিই তবে ফ্যান লাইট জ্বালিয়ে এনেছো। আয়েশা খাতুন মুচকি হাসলেন। মেয়েটার কথা শুনে কাজে মনোযোগ রেখেই বলল। চিত্রা আমতা আমতা করে বলল, কেউ না। আয়েশা খাতুন খিলখিল করে হাসলেন। চিত্রার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার ছেলে কি মানুষ না, পরিটরি নাকি গো? কথা শেষ করে দুজনই আবার নতুন উচ্ছ্বাসে হেসে দিল। তুহিন খাটে হেলান দিয়ে ফোন টিপছে। বনফুল কফির কাপ নিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলেও এ ঘরে এতক্ষণ আসার সুযোগ হয়নি। যখন দেখেছে তুহিনকে কফি দিতে হবে তখনই কাজটা নিজের হাতে নিয়ে নিয়েছে উসিলায়। আসো বনফুল, দাঁড়িয়ে আছো কেন? তুহিনের কণ্ঠে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। সে ধীর পায়ে এগিয়ে গেল তুহিনের কাছে। কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল। তুহিন উঠে বসলো, মিষ্টি হেসে বলল, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মেয়েটার থুতনি প্রায় চিবুকের সাথে লেগে যাওয়ার জোগাড়। মাথাটা তেমন নিচু রেখে ছোট ছোট করে বলল। তুহিন তীক্ষ্ণ হেসে কফির কাপটা নিল। পা দুলাতে দুলাতে বলল, পড়াশোনার খবর কি? ভালো। মন দিয়ে পড়াশোনা করবে কেমন? বনফুল ডানে মাথা দুলালো। তুহিন কফিতে চুমুক দেওয়ার পর মেয়েটা প্রশ্ন ছুড়ল, তুমি কি কিছু বলবে আমাকে? চিতাবাঘ বলল। চিত্রার নাম শুনে তুহিন ভ্রু কুচকালো। কপাল কুচকে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, না তো, কি বলবো? বনফুল চোখ বড় বড় করে তাকালো। তার যা বুঝার সে বুঝে গেছে। মেয়েটা তার সাথে নিশ্চয়ই মজা করেছে, আর সে কিনা লাফাতে লাফাতে চলে এলো। নিজের কাজে নিজেই লজ্জা পেল সে। লজ্জায় সেখান থেকে চলে আসতে নিলে বাদ সাধল তুহিন। কফির কাপটা খাটের সাথে লাগানো ছোট টুলটার উপর রেখে বলল, বনফুল দাঁড়াও, এসেছো ভালো হয়েছে, একটা কথা আছে। বনফুল চোখ তুলে তাকালো। কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলো, কি কথা? তুহিন খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অফিসের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে এগিয়ে দিল বনফুলের দিকে। মিষ্টি হেসে বলল, শুনেছিলাম তোমার পায়ের ওপর নাকি ভীষণ ভালো মানাবে, তাই এনেছি। তুহিনের কথা শুনে মেয়েটা চমকে গেল অনাকাঙ্ক্ষিত আনন্দে। তার চোখ টলমল করে উঠল। কাঁদতে গিয়েও কাঁদল না, বহু কষ্টে চোখের জল আটকে রেখে বলল, কে বলেছে? শুনেছি কোথায় যেন, এবার নাও তো দেখি। তুহিনের তারা দেখে বনফুল হাত এগিয়ে দিল। কাপা কাপা হাতে প্যাকেটটা নিয়ে ছুটে চলে গেল তুহিনের ঘর ছেড়ে। লোকটা তার পছন্দের এত দাম দেয়, এতটা ভাবতেই তার ভীষণ রকমের কান্না এলো। বেশ রাত করে ঘুমানোর ফলে চিত্রার মাথা ভার হয়ে আছে। ঘুম থেকে উঠার পরপরই বাহার ভাইয়ের চিন্তায় মেয়েটার আজকাল ঘুম হচ্ছে না। কিন্তু সে খবর কি মানুষটার আছে? গত 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। এদিকে চিত্রা মানবী কেঁদে কেটে রাত পার করছে। তাছাড়া রাতে ভীষণ বাজে স্বপ্ন দেখেছে, যার জন্য শরীরটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চিত্রা ঘড়ির দিকে তাকালো। দুপুর 1টা বাজছে। চিত্রা অবাক, এত বেলা অবধি সে ঘুমিয়েছে। ধরফর করে খাট থেকে উঠে বসলো। বার কয়েক নিজের মাকে ডাকলো, কিন্তু উত্তর এলো না। একে একে সবাইকে ডাকলো, কিন্তু কোনো জবাব নেই। পুরো বাড়ি নিশ্চুপ, নিস্তব্ধ। চিত্রার কেমন কেমন ভয় করতে লাগলো। এর মাঝে ছোট চেরি ছুটে এলো। খুব বিজ্ঞ স্বরে বলল, এই চিত্রা বাবু, জানো কি হয়েছে? চিত্রা ভ্রু কুচকালো, মাথা দুলিয়ে বলল, কি হয়েছে? আর বাড়ির সবাই কই রে? বাড়ির সবাই তো বাহার ভাইয়াদের বাড়িতে। বাহার ভাইয়া তো একটা বউ এনেছে বিয়ে করে, একটুও সুন্দর না।
ঘুম থেকে উঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তেই বাকরুদ্ধ করে দিল। সে ভয় পেল অনেক, অথচ মানতে নারাজ। সে মনে প্রাণে যেন একটা বিশ্বাস এঁটে রেখেছে, তার বাহার ভাই তাকে এতটা ব্যথা দিতেই পারে না। অসম্ভব এবং অসম্ভব এটা। সে বারান্দায় ছুটে গেল। বাহার ভাইয়ের বাড়ির ভেতরটা অনেক উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। অন্যান্য দিনের মতন হাত ছেড়ে ডাকলো বনফুলকে, কিন্তু তাও কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে আবার ঘরে এলো ব্যস্ত পায়ে। ঘরে আসার সময় তার সবচেয়ে পছন্দের রঙ্গনা ফুলের গাছটা ভুলবশত পায়ে লেগে ভেঙে গেল। চিত্রার সেদিকে ধ্যান নেই। অন্য সময় এই কাজটা হলে সে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলত, কারণ এই গাছটা তার বাহার ভাই তাকে দিয়েছে, যে বড় যত্নের গাছ কিনা। কিন্তু আজ তার কোনো খেয়ালই নেই, বরং সে কিছুটা ছুটেই গেল বাহার ভাইদের বাড়ির উদ্দেশ্যে। জুতো জোড়া পড়ল উল্টো। চেরি কয়েকবার পিছু ডাকলেও সেদিকে তার ধ্যান নেই। বাহারদের বাড়িতে সকলে জটলা। একটা মেয়েকে ঘিরে বসে আছে বাহার ভাইয়ের মা সহ চিত্রাদের বাড়ির মহিলাগণ। তার মাঝে রয়েছে অবনী বেগম আর রোজা সওদাগর। চিত্রার মা তো কলেজে থাকেন এই সময়টা। চিত্রা চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। শুকনো জীর্ণশীর্ণ একটা নারী দেহ বসে আছে সেখানে। মুখে ব্রণের অস্তিত্ব, কালো কালো কতগুলো এলোমেলো দাগ, টানা মায়া মায়া দুটো চোখ, সরু নাক মেয়েটার। চেহারাটা ভীষণ মিষ্টি। বয়সটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না, কতই বা হবে। 23-এর এপার ওপার। ঠোঁট দুটো শুষ্ক, গালে লেপটে আছে অশ্রুচিহ্ন। মেয়েটা বোধহয় কান্নাকাটি করেছিল কিছুক্ষণ আগে। চিত্রার অন্তরাত্মা কিঞ্চিত মোচড় দিয়ে উঠল। মেয়েটা কেঁদেছিল কেন? মেয়েরা তো বিয়ের সময় বাবার বাড়ি ছেড়ে আসার সময় কান্না করে। এই মেয়েটা কি সেজন্যই কান্না করেছে? এবার চিত্রার নিজেরই কান্না পাচ্ছে। বাহার ভাই সত্যি সত্যি তাকে ধোকা দিল না তো? আয়েশা খাতুনের দৃষ্টি পড়ল চিত্রার দিকে, মুচকি হেসে বলল। চিত্রার চোখ জলে পরিপূর্ণ হলো। গলায় কান্নারা দলা পাকিয়ে আসছে। সে চোখ উল্টিয়ে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। চোখের জল কি আমাদের কথা শোনে না? সে সবসময় অবাধ্য, আর তার এই অবাধ্যতার কারণে আমরা কখনো কখনো নিজেকে মানুষের কাছে দুর্বল প্রমাণ করে ফেলি, কখনো বা নিজেদের বানায় হাসির পাত্র। অবনী বেগম চিন্তিত ভঙ্গিতে উঠে এলেন। চিত্রাকে কিছুটা জাপটে ধরে বললেন, এমন আদুরে স্বর শুনে কান্নারা কি আর চুপ থাকে? চিত্রার কান্নারাও চুপ রইল না। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডেকে বলল, এটা যেন দুঃস্বপ্ন হয়। চিত্রার যেন এখনই ঘুম ভেঙে যায়। সে না হয় খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাবে সব, কিন্তু চিত্রার ডাক বোধহয় ওপরওয়ালা শুনল না। পুরোটাই বাস্তব হলো। আবনী বেগমের পাশাপাশি এবার যুক্ত হলো আয়েশা খাতুনও। মেয়েটাকে কাঁদতে দেখে সে আর বসে থাকতে পারল না। এসেই চিত্রার মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, চিত্রা কেঁদেই চলেছে, কান্নার কোনো থামাথামি নেই। সকলে মুহূর্তেই তাজ্জব বনে গেল। বাহারও ধপাধপ পায়ে দ্রুত নেমে এলো ছাদ থেকে। লোকটার চুল বেয়ে বরাবরের মতনই পানি পড়ছে। ছাই রঙা টি শার্টটা শরীরকে মুড়িয়ে রেখেছে। লোকটা কপালে ভাঁজ ফেললো, বিস্মিত কণ্ঠে বলল, এই মেয়ে কাঁদছো কেন? কি সমস্যা? বাহারকে দেখে চিত্রার কান্নারা আহ্লাদি হলো। চিত্রা ঠোঁট ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি নাকি বিয়ে করেছেন? বাহার সহ উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। বাহার তো বেশ জোরে সোরেই বলল, কি কি খেয়েছো ঘুম থেকে উঠে? বাহারের অভিব্যক্তি চিত্রাকে যা বুঝানোর বুঝিয়ে দিল। সে বড়সড় একটা ভুল করে ফেলেছে, সেটাও বুঝে ফেললো মুহূর্তেই। চোখ বড় বড় করে বলল, ওই মেয়েটাকে? আয়েশা খাতুনের দুই বাক্যে চিত্রার কান্না নির্বাসিত হলো। চেরি মেয়েটার কথা লাফানো যে তার বিরাট ভুল হয়েছে, সেটা তার মস্তিষ্ক মুহূর্তে অনুভব করে ফেলল। অবনী বেগমের কণ্ঠে এখনো চিন্তার ছোঁয়া। সে চিন্তিত কণ্ঠে বলল। চিত্রা আমতা আমতা করলো, এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, খারাপ স্বপ্ন দেখেছি ছোট মা। চিত্রা মুচকি হাসলো। তার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর যেন মুহূর্তেই পড়ে গেল। আহ, কি শান্তি! ঘুম থেকে উঠে কি কান্নাকাটি না করতে হলো মিছিমিছি। চিত্রা আর চোখে তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে এই যেন ভস্ম করে দিবে তাকে। চিত্রা আর বাক্য ব্যয় না করে ছুটে গেল নিজেদের বাড়ি। জেনে শুনে বাঘের মুখে পড়ার কোনো মানেই হয় না। তুমুল রোদ মাথার উপরে। বিশাল আকাশে সূর্য যেন তার সবটুকু আলো ঢেলে দিয়েছে। গরমে ঘেমে একাকার ওহি। মাথার উপরে গোলাপি রঙের ছাতাটা কিছুটা ছায়া দেওয়ার চেষ্টায় নিয়োজিত। তবে এমন তুখর রোদের কাছে ছাতাটা নিতান্তই সামান্য কিছু। ওহি চোখের গোলগাল চশমাটা আরেকটু ঠেলে দিয়ে আটসাট করলো চোখের সাথে। শরীরে একটু হাঁটু সমান ঢিলে সাদা রঙের শার্ট, গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফ, গাঢ় খয়েরি রঙের, হাতে চিকন চেনের ঘড়ি, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। মেয়েটা সবসময় সাধারণ থাকতে পছন্দ করে। ফার্মগেটের রাস্তা পেরিয়ে সরু গলি ধরল সে। পথে আজ রিক্সা গাড়ি খুব স্বল্প, আর যতটুকু আছে সেগুলো ধানমন্ডি অবধি যেতে চাচ্ছে না। কি ভীষণ যন্ত্রণায় পড়ল সে। প্রায় কিছুটা পথ হেঁটেই এগোচ্ছে। দেখা যাক কোনো রিক্সা গাড়ি আদৌ পায় কিনা। বেশ খালি রাস্তায় একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে।
তার সামনেই আইসক্রিমের ভ্যান। ওহি চোখ পিটপিট করে তাকালো মেয়েটার দিকে। ভীষণ পরিচিত মনে হলো বাচ্চাটাকে। ওহি তাই ছোট কণ্ঠে ডাক দিল। ওহির এক ডাকেই বাচ্চাটা ওহির দিকে তাকালো। মিনিট কয়েক ব্যয় করলো ওহির মুখমণ্ডলে। তারপর হুট করে রাজ্য জয় করা এক হাসি দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। ওহির হাঁটু জড়িয়ে হলো ভীষণ আদুরে হাতে। ওহি বাচ্চাটার মাথায় হাত বুলালো, মিষ্টি হেসে বলল, তুমি চিনতে পেরেছো আমায়? বাচ্চাটা আদুরে ভঙ্গিতে মাথা দুলালো। ওহিও হাসলো। এই মেয়েটার জন্যই তো সে সেদিন রেস্টুরেন্টে কেমন বাচ্চাদের মতন ঝগড়া করেছিল। ভাবতেই ওহির লজ্জা লাগে মাঝে মাঝে সে কতটা বোকামি করে বসে, তাই না? ওহির ভাবনার মাঝে মেয়েটা আধো আধো কণ্ঠে বলল। কথাটা বলেই বাচ্চাটা দুহাত বাড়িয়ে দিল, ছোট ছোট গোল গোল হাতগুলো। ওহি হাসলো। বাচ্চাটার নাক টেনে বলল, তোমার কি আইসক্রিম ছাড়া আর কিছু ভালো লাগে না? বাচ্চাটা উপর নিচ মাথা দুলালো, যার অর্থ লাগে। ওহি গাল টিপে বলল, আর কি ভালো লাগে? ওহি চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে। কি পাকা মেয়ে! বাচ্চাটা তার মাঝেই তাড়া দিয়ে বলল। ওহি হাসলো। আইসক্রিমের ভ্যানটার কাছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দিল। বাচ্চাটা ছোট ছোট হাতে সাবধানে ধরল সেটা। ওহি বাচ্চাটা চুল ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা হুমু, তুমি একা কেন? তোমার পাপা কোথায়? ওহির কথায় উত্তর দিল না হুমু। মনে সুখে সে ঠোঁট চাপলে আইসক্রিমে। এর মাঝেই কোথা থেকে ছুটে এলেন সেদিনকার ভদ্রলোকটা। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে, কপালের মাঝে চিন্তার রেখা। মেয়েকে কিছুটা টেনে নিজের কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলেন। হুমু এ বাবার চিন্তিত মুখটা দেখে গলা জড়িয়ে ধরল বাবার। কেমন বড়দের মতন করে বলল। মেয়ের কথায় হুঁশ ফিরল ভদ্রলোকের। সে ওহির দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল, আরে যোগরুটে মহিলা আপনি? এমনটাকে ওহির বেশ রেগে যাওয়ার কথা থাকলেও রাখল না। লোকটাকে বেশ অবাক করে দিয়ে হেসে উঠল। হাসি বজায় রেখে বলল, হ্যাঁ আমি আজও আইসক্রিম কিনে দিতে এলাম বোধ হয়। ওহি ঠান্ডা মেজাজে এবার লোকটা নিজেই লজ্জা পেল। আমতা আমতা করে বলল, ধন্যবাদ আমার মেয়েকে রাখার জন্য। ওহি স্মিত হেসে উত্তর দিল, আজকের আইসক্রিমের দাম মাত্র 40 টাকা। 400 টাকা দিবেন নাকি আজ? ভদ্রলোক উচ্চস্বরে হেসে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কৃতজ্ঞতার তো দাম নেই, সেদিনের জন্য দুঃখিত। হোমুর বাপকে ক্ষমা করা হলো। ওহি কথাটা বলে নিজেই চমকে গেল। চিত্রার সাথে থাকতে থাকতে সেও যে ওর মতন হয়ে যাচ্ছে ভেবেই হাসি এলো। অতঃপর দুজন একসাথে হেসে উঠল। লোকটা হাসতে হাসতে বলল, আমি হুমুর বাপ, তবে নাম নওশাদ। আপনার নামটা আনতেই রইল। ল্যাম্পপোস্টের নিবিড় আলো ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত মানুষের ভেঙে আসা দেহকে। ভিজে রাস্তায় ল্যাম্পপোস্টের রঙিন আলো প্রতিফলিত হয়ে কেমন ঝলমল করছে। মনে হচ্ছে আকাশের অগণিত তারা হামাগুড়ি খাচ্ছে রাজপথে। লাল নীল কালো বিভিন্ন রকমের ছাতার মেলা মানুষের হাত জুড়ে। বৃষ্টি থেকে বাঁচার উপায় এটা। সেই যে বিকেল থেকে হুটহাট বিজ্ঞাপনবিহীন বৃষ্টি এলো, এরপর আর থামাথামির নামই নেই। বাহার ব্যস্ত পায়ে বিশ্রামহীন রাস্তায় হেঁটে যাচ্ছে। আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, যার জন্য টিউশনি করাতে যেতে বেশ দেরি হয়ে গেছে। আর পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখে। বাহারের কালো শার্টটা বৃষ্টির ছাটে প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছে। সুন্দর লম্বা চুলগুচ্ছ দিয়ে শিশির বিন্দুর ন্যায় পানি পড়ছে। বাহার চুলগুলো ঝাড়তে ঝাড়তে শান্ত নিরিবিলি রাস্তার বেশ কিনারে টং দোকানটার সামনে দাঁড়ালো। এই রাস্তাটা কিছুটা আলো আধারের মিশেলে ধোঁয়াশা চাদর জড়িয়ে আছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে। বাহার হাত ঘড়িটার দিকে তাকালো। বৃষ্টিতে ভিজে সেটা 5:30টার দিকে গিয়ে যে থেমেছে আর নড়চড় হয়নি। অথচ প্রকৃতি থেকে বোঝা যাচ্ছে এখন কমপক্ষে 7টা কিংবা 7:30 বাজে। বাহার ঠোঁট উঁচু করে বিরক্তে শ্বাস ফেলল। চিত্রা মেয়েটার 2 দিন পর পরীক্ষা, অথচ সে পড়তে যাচ্ছে না। মেয়েটা যে একটু পড়তে চায় না তাকে ছাড়া সেটা সে তার ভালোই জানা আছে। আমার কথা ভাবছেন নাকি বাহার ভাই? বাহার চমকালো মেয়েলি কণ্ঠে, তাও পরিচিত অঙ্গনার কণ্ঠ। চমকে এসে পাশ ফিরে তাকাতেই দেখে চিত্রার প্রাণখোলা হাসি, বিশিষ্ট মুখ। মেয়েটা লাল টকটকে ছাতাটা মাথার উপর ধরে রেখে কি সুন্দর হাসছে। বাহার অবাক কণ্ঠে বলল, তুমি এখানে কেন ভোর সন্ধ্যাবেলা? চিত্রা হাতের খোলা ছাতাটা বন্ধ করতে করতে বলল, এসেছিলাম একটু গিফট কিনতে। বাহার রাশভারী কণ্ঠে ধমক দিয়ে বলল, একটু আবার কি শব্দ? ওটা একটু হবে? আমি একটুকুই বলবো। শব্দটা কি সুন্দর না বলেন? আমার মতন মিষ্টি। বাহার মেয়েটার দিকে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু এতে চঞ্চল চিত্রার কোনো হেলদোল দেখা গেল না। সে আগের ন্যায় দুলতে দুলতে বলল, আমাকে বকতে ইচ্ছে করছে? বলে ফেলুন তাহলে, আমি মাইন্ড করব না। আবার উল্টোপাল্টা বাক্য বলছো। মাইন্ড খাবো না আবার কি? উফ বাহার ভাই, আপনি না সবসময় টিচার টিচার ভাব দেখান। কেন আপনি টিচার ভাব দেখান? আপনি তো বাহার ভাই,
আপনি আমার সিনিয়র, আপনি কথায় কথায় হাসবেন, প্রশংসা করবেন, তা না আপনি কথায় কথায় দেন ধমক। চিত্রা? বাহারের ধমকের বিপরীতে চিত্রা গাল ফুলিয়ে বলল। অবাক ধমক দিলেন। বাহার এবার নিজেই হেসে দিল। মেয়েটা দিন দিন একটু বেশি দুষ্টু হচ্ছে। বাহারকে হাসতে দেখে চিত্রা আনমনে বলল, জানেন বাহার ভাই, কাল আপনাদের বাড়িতে মেয়েটাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এবার বুঝি বাহার ভাইকে চিরতরে হারালাম। বুকের ভেতর সে কি ব্যথা! আমার ছোট্ট জীবনের এত বড় ব্যথা কখনো হবেন না তো, কথা দিন। বাহারের দৃষ্টি তখন ভেজা পথের দিকে, যে পথের বক্ষে বৃষ্টি খুব মোলায়েম গতিতে নৃত্য করছে। চিত্রা হাত বাড়িয়ে রাখলো তৃষ্ণার্ত নয়নজোড়া মেলে। তার মনে একটা বিশ্বাস ছিল বাহার হয়তো কথা দিবে, কিন্তু চিত্রার অষ্টাদশী মনকে ভীষণ বাজেভাবে ভেঙে দিয়ে বাহার ভাই কথা দিলেন না, বরং পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালিয়ে দিল। চিত্রা দেখলো প্রতিবার ধোঁয়ায় চিত্রার দুঃখগুলো উঠছে। বাহার নামক মানুষটাকে ভালোবেসে সে কত দুঃখেরই না ভাগিদার হলো। চিত্রার বাড়িয়ে রাখা হাত থেকে একই অবস্থানে থাকতে থাকতে ঝিমঝিম করে উঠল। অবশ হয়ে গেল রক্ত সঞ্চালন করা রগগুলো। মেয়েটার বুক ভার করে অভিমান হলো। অবশ হাতটা তার স্থায়িত্ব আর টিকিয়ে রাখতে না পেরে যেই না পড়ে যেতে নিল, ঠিক সেই মুহূর্তে চিত্রা অনুভব করলো তার হাতে নরম ভেজা কিছু আদুরে ছোঁয়া। চিত্রা পূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই দেখলো বাহার নামক গুরুগম্ভীর মানুষটা তার হাতে একগোছা কদম গুচ্ছ তুলে দিয়েছে, আর নিজের সুবিশাল হাতটা দিয়ে চিত্রা সেই অবসর হাতটা ধরে রেখেছে, যেন চিত্রার ভালোবাসার হার কিছুতেই হতে দিবে না মানুষটা। চিত্রা হাসলো। বাহার সিগারেট টান দিয়ে মেঘের মতন ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতে দিতে বলল, তোমার অনুভূতি যেখান থেকে শেষ, ঠিক সেখান থেকেই বাহারের অনুভূতি শুরু রণাঙ্গনা। যে অনুভূতির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে গেলে ভালোবাসা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেবল বেকারত্ব নামক ছোট একটা থলে সেই বিরাট অনুভূতি দমিয়ে রেখেছে, তবে দাফন করতে পারেনি। শোনো মেয়ে, ঠিক যতটুকু গিয়ে তুমি ক্লান্ত হবে, তারপর থেকে আমি আসি। বৃষ্টির দিনে তোমার শুদ্ধতম অনুভূতিকে প্রশ্রয় দিলাম আমি একগুচ্ছ কদমের বিনিময়ে। শোনো মেয়ে রণাঙ্গনা, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। চিত্রা অপলক তাকিয়ে রইল এলোমেলো বখাটে বাহারের দিকে। কি মিষ্টি তার প্রেমের বহিঃপ্রকাশ। বিক্ষিপ্ত নয়নজোড়া নিয়ে বনফুল তাকিয়ে আছে পথের দিকে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তার অকৃপণ হাতে নিজেকে দান করছে। প্রকৃতির এক প্রলয়ঙ্কারী রূপ যেন দেখছে সে, অথচ তুহিন নামক লোকটার আসার কোনো খবরই নেই। মানুষটা যে কখন আসবে কে জানে। তাকে দেখার জন্য যে ছোট মনটা উথাল পাতাল ঢেউ তুলে, সেটা কি মানুষটা কখনো জেনেছে, বুঝেছে? টেবিলের সামনে মোমবাতি ঝড়ের দাপটে কিছুটা নিভু নিভু হয়ে আসছে। বনফুল তাকিয়ে আছে জানালা ভেদ করে হালকা আলো মাখানো পথের দিকে। চোখে মুখে তার তীব্র অপেক্ষা। বনফুলের সেই এক ধ্যানের অপেক্ষার মাঝে ঘরে শব্দ হলো। বনফুল কিছুটা চমকে ভেতরে তাকাতে দেখলো নোঙর নামক বাহার ভাইয়ের বান্ধবীটা ঘরের পর্দা খুলে জানালাটা লাগিয়ে দিচ্ছে। বনফুল ভ্রু কুচকালো। বৃষ্টি এলে সে সারা ঘরে জানালা খুলে রাখতে পছন্দ করে। কেমন যেন ঠান্ডা হয়ে যায় রুমটা, তার বেশ শান্তি লাগে। সেই শীতল রুমটা মনে হয় স্বর্গ এসে দাঁড়িয়েছে তার দুয়ারে। অথচ নোংরা পুকিনা তার এই সুখে এমন দেওয়াল টেনে দিল। নিজের ছোটখাটো রুমটাতে অপরিচিত মেয়েটার আধিপত্যটা বেশ বিরক্তই লাগলো বনফুলের। কাল ভাইয়ার আদেশে মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিল। কয়েকটা দিনের জন্য নাকি বেড়াতে এসেছে সে, তাই বনফুলের ঘরই হলো তার ঠিকানা। এ বাড়ির সবচেয়ে সুন্দর রুমটাই বনফুলের রুম। কিছুটা মাঝারি আকারের রুম, দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন আঁকা, পুরোনো দিনের কারুকার্য শোভিত একটা কাঠের আলনা আর খাট আছে যা সদা পরিপাটি থাকে, আর সুন্দর একটা পড়ার টেবিল ও দুটো চেয়ার আছে। পুরো ঘরে জিনিসপত্র বলতে এতটুকুই। আর একটা বিশাল আয়না লাগিয়েছে মেয়েটা নিজ উদ্যোগে, তাও ভীষণ সুন্দর ডিজাইন করা রং দিয়ে। তার ঘরটাকে সে নিজ অবস্থানে সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করছে। আর সেই প্রিয় রুমে আরেকজন নিজের নাক গলাচ্ছে, সেটা কারই বা পছন্দ হবে। তবে বনফুল মেয়েটা ভীষণ ঠান্ডা মেজাজের ও ভদ্র বলে মুখের উপর কাউকে কিছু বলে না। যেমন এখন জানালা আটকে দেওয়াতেও বলল না, কেবল নীরবে একবার সেদিকে তাকিয়ে আবার রাস্তায় ধ্যান দিল। নোংর মেয়েটা বিছানা ঝাড় দিতে দিতে বনফুলের উদ্দেশ্যে বলল। বনফুল রাস্তার দিকে তাকিয়ে উত্তর দিল, না না আপু। মেয়েটা হতাশার শ্বাস ফেললো। চট করে কিছু মনে পড়তে বলল। বনফুল এবার তাকালো নোঙরের মুখ পানে। সাদামাটা একটা মেয়ে নোঙর, গালে কপালে রয়েছে অসংখ্য দাগ, অথচ কণ্ঠটা ভীষণ মিষ্টি। বনফুল হুট করেই বলে উঠল, তুমি গান গাইতে পারো তাই না? নোঙর বোধহয় কিছুটা চমকালো, বেশ প্রশংসা করে বলল। বনফুল বিজ্ঞদের মতন করে বলল, আমি সব বুঝি, এবার বলো তো তুমি কোন গান গাইতে পারো? নোঙর প্রশ্নের উত্তরে উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ সে পারে।
বনফুল যেই না আবদার করবে তাকে যেন গান শোনানো হয়, ঠিক সেই মুহূর্তে রিকশার সুমধুর সুর তার কানে ঠেকলো। অপেক্ষার শব্দটা ভীষণ মিষ্টি। যখন আমরা জানি অপেক্ষা তার নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু যদি এটা অনির্দিষ্টকালের জন্যই হলেই গলার কাটা হয়ে যায়। নোঙরকে কিছু বলতে না দিয়ে বনফুল ছুটে চলে যায় নিচে। নোঙর অবাক চোখে কেবল তাকিয়ে থাকে। সওদাগর বাড়িতে বসেছে রাতের খাবারের আয়োজন। বিশাল বড় টেবিলের এক কোণ হতে অপর কোণা অবধি মানুষে পরিপূর্ণ। সওদাগর বাড়ির সবচেয়ে সুন্দর নিয়ম, তারা রাতের খাবারে সকলে একসাথে খায়। এই নিয়ম কখনো এলোমেলো হয়নি আর হবেও না। তবে আজ চিত্রা বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন সবাই তাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। অবশেষে তুহিন ভাই যখন ডাকলো, তারপর মেয়েটা উঠল। ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসতেই সবার খাওয়া শুরু করলো। নুরুল সওদাগর ভাতের লোকমা মুখে দিয়ে প্রায় ঠেস মেরেই বললেন, তোমার বড় হয় সর্দি সময় কাজ সময় না করা, অদ্ভুত মেয়ে ছেলে। চিত্রা আর চোখে বাবার দিকে তাকালো। মুনিয়া বেগম মাছের বাটিটা নিয়ে স্বামীর পাশে দাঁড়ালেন। কিছুটা ফিসফিস করেই বললেন, তোমার সবসময় এমন না করলে চলে না। নুরুল সওদাগর জবাব দিলেন না। চিত্রাও ঘুম ঘুম চোখে ভাত মুখে তুলল। মুনিয়া বেগম মাছের বিরাট মাথাটা স্বামীর পাতে দিতে নিলেই নুরুল সওদাগর হাত দিয়ে থামিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে মাছি পেটি দাও, মাথা খাবো না রাত করে। মুনিয়া বেগম অবাক হলেন। অবাক কণ্ঠে বললেন, কবে থেকে তুমি আমার পেটি খাওয়া শুরু করলে? নুরুল সওদাগর বোধহয় বিব্রত বোধ করলেন স্ত্রীর কথায়, তাই কিছুটা মিছে মিছে রাগ দেখিয়ে বললেন, দিলে দাও, না দিলে যাও। চিত্রা বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তবে মাথাটা আমাকে দাও মা। হ্যাঁ হ্যাঁ খাও, মাছের মাথা খাও, তবু আমার মাথা খেও না। বাবার ধমকে চিত্রা আবারও চুপ হয়ে গেল। তুহিন বিরক্ত চোখে একবার বাবার দিকে তাকালো, আর কোনো কথা হলো না। চিত্রা খাবার শেষ করে ওঠার সময় বাবার হাতে একটা বক্স এগিয়ে দেয়। মিনমিন কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।